তেরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব চট্টগ্রাম বোর্ড 2016 সালে রাইট ফ্রম ভার্বের একটা প্রশ্ন সমাধান এবং এই প্রশ্ন সমাধানের মাধ্যমে তুমি বুঝতে পারবা যে তোমার রাইট ফ্রম ভার্বগুলো কিভাবে সমাধান করতে হবে এবং খুব সহজে কিভাবে তুমি সমাধান করতে পারো এবং কোথায় কি বসাতে হবে এই টু জেড শিখতে পারবা। সো তাহলে চলো শুরু করছি আজকের এই ভিডিওটি। তাহলে দেখো আমাদের প্রথমে এরকম একটা বক্স দিয়ে দেওয়া হয় রাইট ফ্রম ভার্বের ক্ষেত্রে। সো এই বক্সে যে ওয়ার্ডগুলো আছে তোমাকে প্রথমে এই ওয়ার্ডগুলোর অর্থ জানতে হবে। সেখানে দেখতে পাচ্ছ ডো, ডো মানে হচ্ছে করা, আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা, অ্যান্সার মানে উত্তর দেওয়া, অ্যাপ্রোচ মানে কাছে কাছি চলে আসা অর্থাৎ কাছাকাছি চলে আসা, অ্যান্ড নেগলেক্ট মানে অবহেলা করা, মেমোরাইজ মানে মুখস্থ করা, রিড মানে পড়া, কালেক্ট মানে সংগ্রহ করা, প্রিপারেট মানে প্রস্তুত এবং থিঙ্ক মানে চিন্তা করা। অর্থাৎ এই ওয়ার্ডগুলোই আমাদের রাইট ফ্রম ভার্বের বিভিন্ন জায়গায় বসাতে হবে। তাহলে প্রথমে আমরা একটু দেখতে পাচ্ছি ম্যান স্টুডেন্ট ড্যাশ দেয়ার স্টাডিজ ফ্রম দ্য বিগিনিং অফ দ্য ইয়ার। এখানে বলা হয়েছে ম্যান স্টুডেন্টস। ম্যান স্টুডেন্টস বলতে ভাই কি বোঝায়? অনেক শিক্ষার্থীদেরকে বোঝায়। অর্থাৎ এখানে অল্প না, এখানে বেশি বুঝিয়েছে। অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ যে এখানে বেশি বুঝিয়েছে। অর্থাৎ যেখানে বেশি বোঝাবে, অর্থাৎ সাবজেক্টটা যদি বেশি মনে হয় যে আসলে এখানে একজনকে বোঝাচ্ছে না একের অধিক বোঝাচ্ছে, তাহলে আমাদের এখানে যে ভার্বটা বসবে সেটা ভার্বের 1 নম্বর ফর্ম বসবে। কি বসবে ভাই? ভার্বের 1 নম্বর ফর্ম বসবে। অর্থাৎ এখানে যে উত্তরটা লিখতে হবে সেটা ভার্বের 1 নম্বর ফর্ম দিয়েই লিখতে হবে। যেহেতু 1 নম্বর ফর্ম বসবে এই জন্য আমাদের এখানে একটা উত্তর লিখতে হবে। সো উত্তরটা কি হবে? সো একটু খেয়াল কর, যেহেতু B1 তাহলে এখানে বলেছে ম্যান স্টুডেন্টস অনেক শিক্ষার্থী ড্যাশ দেয়ার স্টাডিজ ফ্রম দ্য বিগিনিং অফ দ্য ইয়ার। অনেক শিক্ষার্থী কি করে? তাদের যে পড়ালেখা আছে এই পড়ালেখাকে বছরের প্রথম দিক থেকেই অবহেলা করা শুরু করে। সত্য কথা কিনা ভাই? অবশ্যই। তাহলে এখানে অবহেলা মানে কি? নেগলেক্ট। তাহলে এখানে উত্তর কি হবে ভাই? চোখ বন্ধ করে নেগলেক্ট হয়ে যাবে, ঠিক কিনা? তাহলে আমাদের এখানে নেগলেক্ট যদি আমরা বসাই তাহলেই হচ্ছে আমাদের উত্তরটা হয়ে যাবে। সো নেগলেক্ট শুধু এখানে ভার্বের 1 নম্বর ফর্ম বসালেই উত্তরটা রাইট হয়ে যাচ্ছে। এরপর আমাদের বি নাম্বার প্রশ্নটা আমরা দেখি। when the examination হ্যাশ দে স্টার্ট। দেখো এখানে when the examination, এখানে when the examination অর্থাৎ যখন পরীক্ষাটা শুরু হয়। এখানে এক্সামিনেশন বলতে কি বোঝাচ্ছে ভাইয়া? যদি একটু ভালো করে খেয়াল করো, এখানে এক্সামিনেশন বলতে বোঝানো হচ্ছে সিঙ্গেল একটা বিষয়। এখানে বেশি বড় করে কোনো বিষয় বোঝাচ্ছে না, সিঙ্গেল একটা বিষয় বোঝাচ্ছে। সো সিঙ্গেল মানে কি? অবশ্যই কম, এরকম টাইপের কোনো কিছু বোঝাচ্ছে। সো যেহেতু এটা কম অর্থাৎ সাবজেক্টটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এখানে যে ভার্বটা বসবে সেটা অবশ্যই কি করবে? ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করতে হবে। তাহলে এইটার সিস্টেমকে এখানে একটা এস অথবা তোমাকে একটা ইএস যুক্ত করতে হবে। সেহেতু এখানে উত্তরটা কি হইতে পারে? এখানে বলা হয়েছে when the examination অর্থাৎ যখন এক্সামিনেশন অর্থাৎ পরীক্ষাটা কাছাকাছি চলে আসে। যখন পরীক্ষাটা কি করে? কাছাকাছি চলে আসে তখনই তো তারা পড়ালেখা আরম্ভ করে, ঠিক কিনা? তাহলে এখানে কি হবে ভাই? এখানে হচ্ছে তাহলে এখানে চলে আসা বোঝাচ্ছে কাছাকাছি, তাহলে অ্যাপ্রোচেস। তাহলে এই যে এখানে যে অ্যাপ্রোচ আছে সো এটা আমাদের লিখে দিতে হবে। তাহলে কি হবে? উত্তরটা হবে অ্যাপ্রো অ্যাপ্রোচেস। ঠিক আছে, অ্যাপ্রোচেস দিলেই মোটামুটি উত্তরটা সঠিক হয়ে গেল। সো এটাই হচ্ছে উত্তর হবে অ্যাপ্রোচ। দেন আমাদের এখানে দেখো দে স্টার্ট ড্যাশ ভ্যারি সিরিয়াসলি। যখন তাদের পরীক্ষাটা খুব কাছাকাছি চলে আসে তখন তারা কি করে? পড়ালেখাটা খুবই কি করে? খুবই সুন্দরভাবে শুরু করে দেয়, কারণ তারা জানে যে সিরিয়াসলি ভাবে এখন না পড়লে আমি আসলে ফেল করব। তাহলে এখানে দেখো একটা সাবজেক্ট আছে, তারপর একটা ভার্ব আছে। সো যেহেতু এখানে একটা সাবজেক্ট আছে, এরপর আরেকটা ভার্ব আছে, এরপরে যে ভার্বে বসবে সেটা হচ্ছে আমরা দুইভাবে বা তিনভাবে লিখতে পারি। সেটাকে বলো নন ফাইনিট ভার্ব। সো নন ফাইনিট ভার্ব হচ্ছে তিনভাবে লেখা যায়। এক নাম্বার হচ্ছে ভার্বের এক, এটার সাথে আমরা আইএনজি বসাতে পারি। কি বসাতে পারি? আইএনজি, যেটাকে বলা হচ্ছে জিরান। যেটাকে কি বলছে? জিরান। আরেকভাবে আমরা লিখতে পারি, সেটা হচ্ছে আমরা টু প্লাস V1 এটা বসাতে পারি। অর্থাৎ তুমি এই দুইটার মধ্যে যেটা বসাবা সেটা দিয়ে উত্তরটা রাইট হবে। কারণ কি? কারণ অলরেডি একটা ভার্ব আছে। সো একাধিক ভার্ব যদি থাকে কোনো সেন্টেন্সে, প্রথম ভার্বটা হচ্ছে ফাইনিট ভার্ব হয়, বাকি সবগুলো ভার্বকে বলা হয় নন ফাইনিট। আর নন ফাইনিট করার সিস্টেম হচ্ছে তিনভাবে। একটা হচ্ছে জিরান্ট, আরেকটা হচ্ছে পার্টিসিপাল, আরেকটা হচ্ছে ইনফিনিটিভ। সো আমরা হচ্ছে এই দুইটা দিয়ে করতে পারি। সো এই দুইটার মধ্যে তুমি যেটা বসাবা সেটা উত্তর রাইট। তাহলে কি করে? দে স্টার্ট কি করে? রিডিং করে, অর্থাৎ সে তার পড়া শুরু করে। তাহলে আমরা যেহেতু এটা দিয়ে উত্তর লিখতে হবে, তাহলে আমরা একটা বলতে পারি যে উত্তরটা রিডিং হবে, অথবা আমরা বলতে পারি টু রিড, ঠিক না? অথবা আমরা বলতে পারি কি টু রিড। সো টু রিড দিলেও তোমার
কি সঠিক, অর্থাৎ এই দুইটাই হবে। এখন তোমার ইচ্ছা যে তুমি আসলে কোনটা বসাবা। দেন সামটাইম মাঝে মাঝে দে, মাঝে মাঝে কি করে দে, মাঝে মাঝে তারা কি করে, মাঝে মাঝে তারা হচ্ছে হ্যাশ নোট ফ্রম দেয়ার ফ্রেন্ডস, মাঝে মাঝে তারা কি করে তাদের যে বন্ধু বান্ধব আছে তাদের কাছ থেকে তারা নোটটা কি করে কালেক্ট করে। তাহলে এখানে একটু খেয়াল করো, এই গ্যাপের আগে হচ্ছে একটা সাবজেক্ট আছে, সাবজেক্ট হচ্ছে দে। দে বলতে কম বোঝায় নাকি বেশি বোঝায়? অবশ্যই বেশি বোঝাচ্ছে। কারণ কি, দে মানে তারা, তারা বলতে এখানে একজন না, অবশ্যই একের অধিক। যেহেতু এখানে একের অধিক বোঝাচ্ছে, এই জন্য এখানে ভার্বের 1 নম্বর বসাতে হবে। সো ভার্বের 1 নম্বর কি কালেক্টেড, কালেক্টেড 1 নম্বর তো কালেক্টই হবে। সো এটাই উত্তর হচ্ছে। দেন মোস্ট অফ দ্য টাইম, বেশিরভাগ সময় দে গেট, দে গেট দেয়ার নোট। দেখো বেশিরভাগ সময় তারা তাদের যে নোটটা আছে সেটা তাদের যে প্রাইভেট টিচার সে যে নোটটা দিয়ে দেয় তাদেরকে, তারা কি করে ওই বিষয়টাই পড়ে, অন্য কোনো বিষয় কি তারা পড়বে না, অন্য বিষয় কি তারা পড়ে না, অর্থাৎ এটা নিয়েই তারা প্রস্তুতি গ্রহণ করে। তাহলে খেয়াল করো এখানে গ্যাপের আগে একটা সাবজেক্ট আছে, সেইটা কি, সেটা হচ্ছে দে অ্যান্ড গেট। কোনো সেন্টেন্সের মধ্যে যদি তুমি দেখো যে ভাই গেট শব্দটা আছে, কি শব্দটা আছে, একটা সাবজেক্ট এরপর গেট আছে। সো এখানে যেহেতু গেট শব্দটা আছে, এটার জন্য এখানে তোমার ভার্বের যে তোমার পার্টিসিপল অর্থাৎ ভি3 দিয়ে উত্তর লিখতে হবে, অর্থাৎ উত্তরটা তুমি যেটাই লিখবে সেটা ভি3 দিয়ে করতে হবে। এখন ভি3 দিয়ে উত্তরটা আসলে কি হবে? সো এখানে যেহেতু প্রিপেয়ার আছে, সো প্রিপেয়ারে আমরা কি বলবো, এটা হচ্ছে প্রিপারেট বলবো, তাই না? সো প্রিপারেট দিলেই উত্তরটা হয়ে গেল। দেন দে ড্যাশ দিস নোট উইদাউট, অর্থাৎ সে কি করে যে সে হচ্ছে এখানে দে আছে, এর মানে এখানে ভার্বের 1 নাম্বারই বসবে, কোনো পরিবর্তন হবে হবে না, এটা আমরা কিন্তু অলরেডি জেনে গেছি। তাই তারা কি করে, তারা হচ্ছে যে নোটটা তার টিচার দেয় তারা কি করে এই নোটটাই মুখস্থ করে। তাহলে মেমোরাইজ হচ্ছে, যেহেতু চেঞ্জ হবে না তাহলে মেমোরাইজই হবে, ঠিক কিনা? তাহলে তারা কি করে যে নোটটা পাচ্ছে তারা সেটাই মুখস্থ করছে, ঠিক আছে? এরপর কি হচ্ছে, যেহেতু এটা তারা মুখস্থ করছে, এটা হচ্ছে তারা যে নোটটা পায় সেটা তারা হচ্ছে কেমনভাবে মুখস্থ করে, একদম না বুঝেই তারা মুখস্থ করা শুরু করে। হ্যাঁ, না বুঝেই তারা কি করে মুখস্থ করা শুরু করে। দেখো এখানে হচ্ছে একটা উইদাউট আছে, উইদাউট হচ্ছে একটা প্রিপোজিশন। উইদাউট কি ভাইয়া? উইদাউট হচ্ছে একটা প্রিপোজিশন, অর্থাৎ কোনো সেন্টেন্সের মধ্যে যদি প্রিপোজিশন থাকে তাহলে এরপরে ভার্বের সাথে আইএনজি বসবে। সো আইএনজি বসলে কি বসাইতে হবে, এখানে আন্ডারস্ট্যান্ডিং বসাইতে হবে। তাহলে আন্ডারস্ট্যান্ড, তারা না বুঝেই কি করে মুখস্থ করে, তাহলে আন্ডারস্ট্যান্ডিং হবে, ঠিক কিনা? তাহলে এখানে আমি আন্ডারস্ট্যান্ডিং দিলেই উত্তরটা রাইট, কারণ ভার্বের সাথে আইএনজি দিতে হবে, যেখানে প্রিপোজিশন থাকবে সেখানে ভার্বের সাথে আইএনজি হবে। এরপর অ্যাজ এ রেজাল্ট, যেহেতু তারা না বুঝে মুখস্থ করে, দেয়ার পাওয়ার অফ, তাদের যে চিন্তা শক্তি, ঠিক আছে? এখানে দেখো আবার একটা অফ আছে, অফ কি ভাই? তোমরা অনেকেই জানো অফ হচ্ছে একটা প্রিপোজিশন। সো এখানে কি বসাইতে হবে, অবশ্যই একটা প্রিপোজিশন বসাইতে হবে, যার কারণে তাদের যে চিন্তা শক্তি আছে সেটা কি হয়, একদম কমে যায়, ডাজ নট ডেভেলপ, সেটা কি হয় না, কখনোই আর উন্নত হয় না। সো এরপরে আমরা যদি দেখি যে ইফ দে ফাইন্ড এনি কোশ্চেন, সো ইফ দে ফাইন্ড এনি নিউ কোশ্চেন ইন দ্য এক্সামিনেশন, তারা যদি তাদের পরীক্ষায় নতুন কোনো কোশ্চেন পায়, দে ক্যান নট কি, তারা অবশ্যই কি পারবে না, ক্যান নট। দেখো এখানে ক্যান নট হচ্ছে একটা মডাল ভার্ব, কোনো সেন্টেন্সে যদি তুমি মডাল ভার্ব দেখতে পাও তাহলে সেখানে আমাদেরকে ভার্বের 1 নম্বর বসাতে হয়। তাহলে এখানে ভার্বের 1 নম্বরটা কি হবে, অবশ্যই তারা সেটা অ্যান্সার করতে পারবে না, সো অ্যান্সারটা দিয়ে দিলেই হয়ে গেল। সো অ্যান্সার দিয়ে দিচ্ছি, তাহলে উত্তরটা হয়ে গেল, ঠিক কিনা? তাহলে এখানে অ্যান্সার হচ্ছে। দেন অ্যাজ এ রেজাল্ট ম্যানি স্টুডেন্ট ক্যান নট ডো উইল ইন দ্য এক্সামিনেশন, অর্থাৎ এর ফলে অনেক শিক্ষার্থী কি করতে পারছে না, ভালো কোনো রেজাল্ট করতে পারছে না। ইফ দে হ্যাড রিড সিরিয়াসলি, যদি তারা সিরিয়াসলি একটু পড়াশোনা করতো, ফ্রম ভ্যারি বিগিনিং অফ দ্য ইয়ার, যদি বছরের প্রথম থেকেই যদি তারা একটু সিরিয়াসভাবে পড়াশোনা করতো, তাহলে দেখো দে আছে অবশ্যই বেশি। সো এবং এখানে দেখো একটা ইফ কন্ডিশন আছে, ইফ কন্ডিশন। সো ইফ কন্ডিশনাল, সো এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিটে। সো ইফের হচ্ছে কিছু কন্ডিশনাল আছে, ইফ যদি প্রেজেন্ট ইনডিফিনিটে থাকে তাহলে সেটাকে পাস্ট ইনডিফিনিট বানাইতে হয়, যদি পাস্ট ইনডিফিনিটে থাকে তাহলে পাস্ট পারফেক্ট বানাইতে হয়, যদি পাস্ট পারফেক্টে থাকে তাহলে ফিউচার ইমপারফেক্ট বানাইতে হয়। আর ফিউচার ইমপারফেক্ট বানানোর সিস্টেম হচ্ছে তোমাকে উড বসাইতে হবে, উড হ্যাভ, এটার সাথে তোমাকে ভি3 অর্থাৎ ভি3 বসাইতে হবে। কি বসাইতে হবে, বি3 বসাইতে হবে। সো বি3 কি হবে, তাহলে এখানে লাস্টে যেটা বাকি থাকে, সো ডো এর হচ্ছে বি3 হচ্ছে ডান। তাহলে আমাদের এই যে ডান, এটা দিলেই উত্তরটা রাইট। সো তোমরা যারা এই ভিডিওটা দেখেছো কেউ যদি না বুঝতে পারো কোনো অংশ এখনো,
তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবা। এবং তোমরা যদি চাও যে এইরকম সুন্দর করে আমি আমি যতগুলো রাইট ফর্ম ভার্ব আছে সবগুলো বোর্ডে সুন্দর করে আমি সমাধান করে দেব, সেটাও তোমরা কমেন্টে জানাতে পারো। অথবা তোমরা যদি কেউ চাও যে আমাদের কোর্সে ভর্তি হতে, তাহলে তোমাদেরকে আমি একটা নাম্বার দিচ্ছি। তো সেই নাম্বারে যোগাযোগ করে তুমি আমাদের এসএসসি যে কোর্স আছে সেখানে ভর্তি হইতে পারো, অথবা আমাদের এসএসসির জন্য যে সাজেশন শিটটা আছে সেখানে তুমি ভর্তি হইতে পারো। সো এটা হচ্ছে আমাদের একটা নাম্বার। সো এই নাম্বারে তুমি যোগাযোগ করে আমাদের কোর্সে ভর্তি হতে পারো। সো ভালো থাকো, সুস্থ থাকো, এবং তোমার যদি সমস্যার সমাধান না হয়ে থাকে অবশ্যই আমাদেরকে জানাবা। আমরা ইনশাল্লাহ সমাধান করে দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।